হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ শ্রাবণীস ট্রাভেল ব্লগ। আমাদের 20 নভেম্বর অ্যানিভার্সারি ছিল, তাই অ্যানিভার্সারি উইকেন্ড সেলিব্রেট করতে আমরা 22 নভেম্বর স্যাটারডে বেরিয়ে পড়লাম মহাভারতের ইতিহাস বিজড়িত মহাবলীপুরমের উদ্দেশ্যে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেঙ্গলপট্টু জেলার একটি ঐতিহাসিক শহর হলো এই মহাবলীপুরম। এই মহাবলীপুরমের আবার স্থানীয় নাম কিন্তু মামাল্লাপুরমও, তাই কোথাও মামাল্লাপুরম লেখা দেখলে ঘাবড়ে যাবেন না। এই জায়গাটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটি অন্যতম নিদর্শন। এই জায়গার নাম মহাবলীপুরম কেন হলো তা তোমরা কি জানো? পল্লব সাম্রাজ্যের সময়কালে দুটি বড় বন্দর শহরের মধ্যে একটি ছিল এই মহাবলীপুরম। তৎকালীন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আরেক নাম ছিল মহাবলী, কারণ তিনি খুবই শক্তিশালী ছিলেন। তার নাম থেকেই এই শহরের নাম হয় মহাবলীপুরম। আবার বিদেশি নাবিকদের কাছে মার্কোপোলোর সময়কালে এই স্থান 7 প্যাগোডা বা সপ্তমন্দির নামেও পরিচিত ছিল। এই সপ্তমন্দিরের একটি এখনও এখানে দেখতে পাওয়া যায়, যা সোর টেম্পল বা তট মন্দির নামে বিখ্যাত। সেই জায়গাও আমি তোমাদের দেখাতে নিয়ে যাব। দেখতে দেখতে আমরা মহাবলীপুরমের ভেতরে প্রবেশ করে গেলাম এবং চলে এলাম আমাদের ছোট্ট গেস্ট হাউস দ্য স্কুইরেল নেস্টে। মহাবলীপুরমে এলে সাধারণত সবাই টিটিডিসির বিচ রিসর্টে থাকতেই পছন্দ করে, কারণ সেটা একদমই বিচের ধারে। কিন্তু তোমরা এটাও কি দেখতে পাচ্ছ, এই আমার গেস্ট হাউসের ঠিক বারান্দার কাছে দেখা যাচ্ছে সমুদ্র। হ্যাঁ, ঠিকই ধরেছ, দুপা হাঁটলেই সমুদ্র, কিন্তু এই সমুদ্রকে বলা হয় ফিশারম্যান বিচ। এই বিচে তুলনামূলকভাবে ভিড় ভাড়াক্কা একটু কম। এই হলো আমার ছোট্ট গেস্ট হাউসের ছোট্ট রুম, যা কিন্তু পরিপাটি এবং বেশ সুন্দর। আর সব থেকে বড় ব্যাপার যেটা, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি ট্যুরের জন্য একদমই পকেট ফ্রেন্ডলি, এবং গেস্ট হাউসের ওনারের ব্যবহারও অমায়িক। তোমরা নাম্বার চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। গেস্ট হাউসের ওনারই আমাদের স্কুটি পাইয়ে দিতে হেল্প করলেন এবং পার ডে মাত্র 300 টাকা রেন্টে আমরা একটা স্কুটি রেন্টে নিয়ে চলে এলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখতে। দর্শনীয় স্থানে আসবো আর কিছু আশেপাশের সুভিনিয়ার শপস দেখবো না, তা কি হয়? তাই তোমাদের জায়গাটা দেখার আগে এই দোকানগুলো একটু দেখিয়ে দিলাম। আর এইখানেই আমাদের স্কুটি পার্ক করে একটু চা খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান কৃষ্ণা মণ্ডপম দেখতে। তোমাদের আমি শুরুতেই বলেছি যে এই মহাবলীপুরম শহর কিন্তু মহাভারতের বিভিন্ন ইতিহাস বহন করে। তারই প্রথম স্বাক্ষর হলো এই কৃষ্ণা মণ্ডপম বা কৃষ্ণা মন্দির। এই মন্দিরটি ভগবান কৃষ্ণের নাম দ্বারা নামাঙ্কিত। তার কারণ হলো এখানে কৃষ্ণের গোবর্ধন লীলা এখানে গুহাচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, মানে গুহাতে পাথর খোদাই করে। ভগবান ইন্দ্রের রোষের কারণে যখন মথুরাবাসীর ওপর প্রবল বৃষ্টিপাত শুরু হয়, তখন ছোট্ট কৃষ্ণ তার কড়ি আঙুলের ওপরে সমগ্র গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে মথুরাবাসীকে রক্ষা করে। সেই দৃশ্যই এখানে গুহাচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে সেই দৃশ্য। মাঝখানে কৃষ্ণ তার কড়ি আঙুলের ওপরে সমগ্র গোবর্ধন পর্বতকে তুলে রেখেছে এবং চারপাশে রয়েছে গোপিনীরা এবং সমগ্র মথুরাবাসী। এখানে তোমাদের জানিয়ে রাখি, মহাবলীপুরমের যত মন্দির বা গুহাচিত্রই তোমরা দেখতে পাবে, বেশিরভাগই কিন্তু গ্র্যানাইট স্টোনের ওপরে কার্ভিং করে তৈরি হয়েছে। আমি তোমাদের সাথে একটা আমার ফিলিংস শেয়ার করতে চাই। এই জায়গাটা ঘুরতে এসে আমার ভারতবর্ষের আরেকটা জায়গার সাথে একটু মিল মনে হয়েছে। তোমরা কে কে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ঘুরেছ? হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি অজন্তা ইলোরার কথাই বলতে চাইছি। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে অজন্তা ইলোরা ঘুরতে যাওয়া যায়। আর যারা যারা অজন্তা ইলোরা ঘুরে এসেছো, তাদের কিন্তু মহাবলীপুরমে এলে সেই স্মৃতি মনে পড়ে যাবে। আমাদের দ্বিতীয় দ্রষ্টব্যটি হলো অর্জুনের গঙ্গাবতরণ বা অর্জুনের আক্ষেপ, আর ইংরাজিতে নাম হলো অর্জুনাস পিনান্স। এই জায়গাটা মূলত মহাবলীপুরমের সব থেকে বড় পাথর খোদাইয়ের একটা নিদর্শন।
এইটা মূলত তৈরি হয়েছিল চাণক্যরাজ দ্বিতীয় পুলকেশীর বিরুদ্ধে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের যুদ্ধের বিজয়কে সেলিব্রেট করার জন্য। যদিও জায়গাটার নামে দুটো ব্যাখ্যা আছে। প্রথমত, ভগীরথের গঙ্গাকে নিয়ে মর্তে আগমন, সেই যাত্রার সাক্ষী স্বর্গ মর্ত পাতালের সকল বাসিন্দারা। আর দ্বিতীয়ত, অর্জুনের এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা মহাদেবকে তুষ্ট করার জন্য, এবং মহাদেব শেষে খুশি হয়ে অর্জুনকে পাশুপাত অস্ত্র প্রদান করেন, তার সাক্ষীও স্বর্গ মর্ত পাতালের সকল বাসিন্দারা। আচ্ছা, একটা বিশেষ ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য প্রবেশ মূল্য টিকিট হচ্ছে 40 টাকা মাথাপিছু, যেটা কিন্তু এখানকার 3টে দ্রষ্টব্য স্থান, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যতগুলো এখানে মনুমেন্টস রয়েছে সেখানে সব জায়গাতেই এই একটাই এন্ট্রি ফি টিকিটেই কাজ হয়ে যাবে এক দিনের জন্য। কাজে টিকিটটা এক জায়গায় কাটলে তোমরা কিন্তু ফেলে দিও না। কৃষ্ণা মণ্ডপম এবং অর্জুনাস পিনান্স তো একই বাউন্ডারির মধ্যে। সেখান থেকে মাত্র কিছু পায়ে হাঁটা পথ এগোলেই আমরা দেখতে পেয়ে গেলাম আমাদের তৃতীয় গন্তব্যস্থল কৃষ্ণাস বাটারবল বা ব্যালেন্সিং রক। 250 টন ওজনের 6 মিটার বাই 5 মিটার গ্র্যানাইটের একটা বিরাট বড় স্টোন 1200 বছর ধরে দাঁড়িয়ে আছে পাহাড়ের একটা ঢালু অংশে, সামান্য হেলে অথচ ভারসাম্য বজায় রেখে মাটি থেকে 4 ফুট উচ্চতায়। কি ভাবতে পারছো? পল্লব সম্রাট নরসিংহ বর্মনও পাথরটি স্থানচ্যুত করতে ব্যাহত হন। এমনকি 1908 সালে তৎকালীন গভর্নর আর্থার হ্যাভলক 7টি হাতির সাহায্যেও পাথরটিকে নড়াতে পারেননি। হাতিরাও যখন ব্যাহত, তাহলে আমরা কি করে এই পাথর নড়াতে পারবো, তাই না? কালের নিয়মে এই পাথর ক্ষয়ে ক্ষয়ে অর্ধগোলাকার রূপ নিলেও 1969 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাবলীপুরম সফরে এসে এই পাথরের নাম রাখেন মাখন নাড়ু। এই কৃষ্ণাস বাটারবল চত্বরে, মানে এই ক্যাম্পাসের মধ্যে আরও বেশ কিছু দেখার জায়গা আছে, মানে আরও বেশ কিছু মন্দির আছে। আর আছে দ্রৌপদীর স্নানাগার বা দ্রৌপদীর সুইমিং পুলও বলতে পারো। এই পার্টিকুলার জায়গাটা হয়তো দ্রৌপদীর সুইমিং পুল নয়, কিন্তু বৃষ্টির জল জমে বেশ সুন্দর একটা জলাশয় তৈরি করেছে। আর একটু পাহাড়ের ওপর থেকে এই সুন্দর প্যানোরামিক ভিউ নিতে কিন্তু আমি একটুও ভুল করিনি। ওই একই ক্যাম্পাসের মধ্যে আমরা এবার ঘুরতে ঘুরতে চলে এলাম রায়া গোপুরামের সামনে। এই রায়া গোপুরাম হলো একটি অসমাপ্ত মন্দিরের দ্বার বা দরজা, যা বিজয়নগর সাম্রাজ্যের সময়ে নির্মিত। এটা মূলত ধর্মীয় স্থাপত্যের এক অন্যতম সুন্দর নিদর্শন। এখানে মূলত বিষ্ণু বা নারায়ণের বিভিন্ন মূর্তির নিদর্শন দেখতে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বরাহ মণ্ডপাতে, মানে এটা শ্রী বিষ্ণুর বরাহ অবতারের এক মন্দির। এই মন্দিরের গায়েও বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে, যা কিন্তু ইতিহাস এবং পুরাণের সাক্ষী বহন করে। চলার পথে দেখতে পেলাম আরেক মন্দির, যার নাম হলো গণেশা রথা টেম্পল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই মন্দির প্রথমে ছিল
মহাদেবের মন্দির, কিন্তু এখানে পরবর্তীকালে গণেশের মূর্তি পাওয়া যায় এবং তাই এখানে গণেশের পূজা হয় এখনও পর্যন্ত। আমাদের এর পরের গন্তব্য ছিল মহাবলীপুরমের লাইট হাউস, যা কিন্তু কৃষ্ণাস বাটার বল ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। 26 মিটার উচ্চতার এই লাইট হাউসের ভেতরে এই রকম পুরানো দিনের ঘোরানো ঘোরানো সিঁড়ি, যেটা উঠতে গিয়ে আমাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে, কিন্তু একদম উপরে ওঠার পরে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে কষ্টটা স্বভাবতই অনেকটা কমে গিয়েছিল। এই লাইট হাউসের ওপরে ওঠার জন্য প্রতি ভারতীয় নাগরিকের মাথাপিছু 10 টাকা করে টিকিট কিন্তু কাটতে হবে আলাদা করে, আর বিদেশি নাগরিকদের জন্য এই টিকিট মূল্য 25 টাকা। লাইট হাউসের ঠিক সামনেই আরেকটি পাহাড়ের ওপরে এই ধরনের মন্দির ছিল, যার নাম সত্যিই আমার জানা নেই, কিন্তু এর আকৃতি দেখে মনে হচ্ছিল ঠিক যেন হাতির পিঠের ওপরে কোনো এক বসার জায়গা বানানো আছে। আর যে কোনো ট্যুরিস্ট স্পটে, স্পেশালি ঐতিহাসিক জায়গায় কেন যে প্রেমিক প্রেমিকারা নিজেদের নাম খোদাই করে রেখে আসতে চায়, সেটা সত্যি আজ অবধি আমি বুঝতে পারিনি। দয়া করে এগুলো করবেন না, এগুলো করে আপনারা আমাদেরই দেশের সম্পদকে নষ্ট করছেন। আর যে মন্দিরটা তোমাদের লাইট হাউস থেকে দেখিয়েছিলাম, যেটা দেখে মনে হচ্ছিল হাতির পিঠের ওপরে কোনো রাজার আসন, এই হলো সেই মন্দিরের ভেতরের অংশ। লাইট হাউস দেখে ঘুরে নামতে নামতেই সানসেট হয়ে গিয়েছিল, তাই এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। যেহেতু আমাদের হোটেল থেকে একদম 2 পায়ে গেলেই বিচ, তাই হোটেলে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আবার বেরিয়ে গেলাম একটু সন্ধ্যের বিচ ভিউ এনজয় করতে। তারপর একটু আর্লি ডিনার সারতে চলে গেলাম ওই বিচের ধারেই সি রক রেস্টুরেন্টে। বিচের পাশেই এই ছিমছাম ছোট্ট সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর এর এই ইন্টেরিয়ার আমার মন কেড়ে নিয়েছিল। আমরা এখানে স্টার্টারে নিয়েছিলাম ভিন্টেজ চিকেন আর বাটার গার্লিক শ্রিম্প, আর মেন কোর্সে নিয়েছিলাম ফিশ কারি উইথ রাইস, যেটা ছিল 300 টাকা পার প্লেট, যেটার ছবি তুলতে ভুলেই গেছি। আর আজকে এখানেই শেষ করব আমার মহাবলীপুরম ভ্রমণের প্রথম দিনের পর্ব। এবার আমি সেই একই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বলবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা তো নানা রকমের ভিডিও দেখো, এমনকি ডেলি ভ্লগও দেখো, সেখানে আমার একটা দিনের সুন্দর ঘোরার কিছু অভিজ্ঞতা, কিছু সুন্দর জায়গার মুহূর্ত এবং ছবি তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি তোমাদের খারাপ লাগেনি। আর ব্লগটা বানাতে অনেকটাই পরিশ্রম লাগে, কারণ যে যে ইনফরমেশনগুলো আমি তোমাদের দিয়েছি তার জন্য রীতিমতো একটু পড়াশোনা করতে লাগে। কাজেই
ভিডিওটাতে একটু কমেন্ট আর লাইক করলে আমার ভালো লাগবে। তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম। আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, খুব শীঘ্রই ফিরবো আমার মহাবলীপুরম ভ্রমণের সেকেন্ড দিনের ব্লগ নিয়ে। তাহলে চলি, টাটা।